আচ্ছা, আমরা তো সারাদিন কত কথাই বলি, তাই না? কিন্তু কখনো কি মনে হয়েছে যে এই সাধারণ কথাবার্তার পেছনেও একটা বিশাল একটা আস্ত গোপন আর্কিটেকচার বা স্থাপত্য লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজকের এই আলোচনায় আমরা ভাষার সেই অদৃশ্য কিন্তু দারুণ মজবুত কাঠামোর ভেতরেই একটা সফরে বের হব। এই যে ধরুন, এই বাক্যটা, ছেলেটি বলটিতে লাথি মেরেছে, খুবই সাধারণ একটা কথা, তাই না? কিন্তু আমাদের ব্রেন কিভাবে, চোখের পলকের মানেটা বুঝে ফেলে? প্রশ্নটা শুনতে খুব সোজা লাগলেও এর পেছনে কিন্তু একটা দারুণ জটিল সিস্টেম কাজ করছে। চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। চলুন পুরো ব্যাপারটাকে একটা বিশাল বিল্ডিং বা দালানের মতো করে ভাবি। ভাষা হলো সেই দালান, আর এর প্রত্যেকটা তলা কিন্তু একটার ওপর আরেকটা নির্ভর করে তৈরি। তো আমাদের এই সফরে আমরা দেখব কিভাবে এই অসাধারণ দালানটা একদম গোড়া থেকে ধাপে ধাপে গড়ে ওঠে। তো আমাদের এই আর্কিটেকচারাল ট্যুরের 4টে লেভেল আছে। একদম প্রথমে আমরা দেখব বিল্ডিংয়ের ইট, ভাষার ধ্বনি। এরপর দেখব সেই ইটগুলো দিয়ে কিভাবে ঘর অর্থাৎ শব্দ তৈরি হয়। তারপর দেখব ঘরগুলোকে মেলানোর জন্য যে নকশা বা ব্লুপ্রিন্ট লাগে, বাক্য, সেটা কিভাবে কাজ করে। আর সবশেষে আমরা দেখব বাসিন্দা, আমরা মানুষেরা কিভাবে পুরো কাঠামোটাকে প্রয়োজন মতো ব্যবহার করি। ওকে, তাহলে সফর শুরু করা যাক। আর শুরুটা হবে একদম ফাউন্ডেশন বা ভিত্তি থেকে, ভাষার একেবারে কাঁচামাল, সেই সব সাউন্ড বা ধ্বনি যা আমরা মুখ দিয়ে তৈরি করি আর কান দিয়ে শুনি। এখানেই কিন্তু ভাষার একটা দারুণ মজার ব্যাপার আছে। সেটা হলো ধ্বনিবিজ্ঞান আর ধ্বনিতত্ত্বের মধ্যে পার্থক্য। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। ধ্বনিবিজ্ঞান হলো আমরা ফিজিক্যালি কত হাজার রকমের আওয়াজ করতে পারি তার স্টাডি। ধরুন একটা প কতভাবেই না বলা যায়। আর ধ্বনিতত্ত্ব হলো আমাদের ব্রেন কিভাবে সেই হাজারটা আওয়াজ থেকে মাত্র কয়েকটা দরকারি সাউন্ডকে আলাদা করে চিনে নেয় আর সেগুলোকে অর্থ দেওয়ার জন্য ব্যবহার করে। এটা অনেকটা ব্রেনের একটা ফিল্টারিং সিস্টেমের মতো। তাহলে বুঝতেই পারছেন, আসল খেলোয়াড়টা হলো এই ধ্বনিমূল বা ফোনিম। এটা ভাষার সবচেয়ে ছোট ইউনিট হতে পারে, কিন্তু কি অসম্ভব শক্তিশালী। জাস্ট একটা ধ্বনিমূল বদলে দিন, যেমন পাতের প বদলে যদি ব করে দেন, হয়ে গেল বাত। ব্যাস, পুরো মানেই গেল পাল্টে। একবার ভাবুন তো, আমাদের ব্রেন কতটা নিখুঁতভাবে এই ছোট ছোট পার্থক্যগুলো ধরে ফেলে। বেশ, আমরা বিল্ডিংয়ের ভিত্তিটা দেখে নিলাম। এবার চলুন একতলা উপরে উঠা যাক। দেখব কিভাবে এই ধ্বনির ইটগুলো একজোট হয়ে শব্দ বা ওয়ার্ড তৈরি করে। এখন মজার ব্যাপার হলো, শব্দের আসল বিল্ডিং ব্লক কিন্তু শব্দ নিজে নয়, তার চেয়েও ছোট একটা জিনিস আছে। নাম হলো রূপমূল বা মরফিম। এটাই হলো অর্থের সবচেয়ে ছোট ইউনিট। যেমন ধরুন, বিড়াল শব্দটা একটা রূপমূল। আবার যখন আমরা বলি বিড়ালগুলো, তখন ওই যে শেষে গুলো যোগ করলাম, ওটাও কিন্তু আরেকটা রূপমূল। ওর একটারই মানে হলো অনেকগুলো বা প্লোরাল। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা একটা শব্দকে একটু কাটাছেঁড়া করে দেখি। চলুন অসম্ভব শব্দটাকেই নেওয়া যাক। দেখুন, এই অসম্ভব শব্দটার মধ্যে আসলে দুটো রূপমূল আছে। একটা হলো সম্ভব, এটা নিজে নিজেই একটা পুরো শব্দ, তাই এটাকে বলে স্বাধীন রূপমূল। আর আরেকটা হলো অ। এই অ একা একা কিন্তু দাঁড়াতে পারে না, এর কোনো মানে নেই। কিন্তু যেই মুহূর্তে এটা সম্ভবের আগে বসল, সঙ্গে সঙ্গে পুরো শব্দটার মানেটাই উল্টে দিল। সম্ভব হয়ে গেল অসম্ভব। কি দারুণ ব্যাপার, তাই না? ওকে, শব্দ বানানো হয়ে গেল। এবার চলুন আমাদের আর্কিটেকচারাল ট্যুরের 3 তলায়। এখানে আমরা দেখব সেই ব্লুপ্রিন্ট বা নকশাটা, গ্রামারের সেই নিয়মকানুন যা এই শব্দগুলোকে পাশাপাশি সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে। ভাষার জগতে এই নকশাটারই কেতাবি নাম হল বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। ভাবুন তো, সিনট্যাক্স না থাকলে কি হতো? শব্দগুলো সব এখানে ওখানে ছড়ানো ছিটানো থাকতো, কোনো মানেই তৈরি হতো না। এই সিনট্যাক্সই আসলে শব্দগুলোকে একটা লাইনে এনে একটা ডিসিপ্লিন বা শৃঙ্খলার মধ্যে বেঁধে ফেলে। যেমন ধরুন, বাংলা বাক্যের সাধারণ নিয়মটা হল প্রথমে কর্তা, তারপর কর্ম, তারপর ক্রিয়া। ছেলেটি বলটিতে লাথি মেরেছে, একদম পরিষ্কার, তাই না? কে কি করেছে সব বোঝা যাচ্ছে। কিন্তু যদি শব্দগুলো উল্টোপাল্টা করে বলি, যেমন লাথি বলটিতে মেরেছে ছেলেটি, দেখুন একই শব্দ
কিন্তু মানেটা কেমন যেন জট পাকিয়ে গেল। এই অর্ডার বা ক্রমটা ঠিক করে দেওয়াই হলো সিনট্যাক্সের কাজ। তো আমরা আমাদের বিল্ডিংয়ের একেবারে টপ ফ্লোরে চলে এসেছি, একদম চূড়ায়। এখানে আমরা দেখব এই যে এতক্ষণ ধরে ইট, ঘর, নকশা নিয়ে কথা বললাম, এ পুরো কাঠামোটা আসলে বাস্তব জীবনে কিভাবে ব্যবহার হয়। আর এখানে এসে বুঝব শুধু শব্দের আক্ষরিক মানে কিন্তু সবকিছু নয়। এই প্রশ্নটা একবার দেখুন তো, আপনি কি দরজাটা বন্ধ করতে পারবেন? গ্রামারের দিক থেকে দেখলে এটা একটা প্রশ্ন, কিন্তু সত্যি করে বলুন তো, এটা শুনে কি আমাদের মনে হয় যে কেউ আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন করছে? একদমই না। আমরা সবাই জানি যে কথা বলছে সে আসলে একটা অনুরোধ করছে। আর ঠিক এখানেই খেলার মাঝে নামে প্রেক্ষিত বা কনটেক্সট। ভাষাবিজ্ঞানে এই ব্যাপারটাকে একটা দারুণ নামে ডাকা হয়, স্পিচ অ্যাক্ট বা বাচন ক্রিয়া। এর মূল আইডিয়াটা হলো, আমরা যখন কথা বলি তখন শুধু তথ্য আদান প্রদান করি না, আমরা কথার মাধ্যমে কাজও করি। যেমন কাউকে যখন বলা হয় দরজাটা বন্ধ করতে পারবেন, তখন আসলে আমরা অনুরোধ করার কাজটা সম্পন্ন করছি। এখন মনে হতে পারে এসব স্থাপত্য, ধ্বনি, রূপমূল এসব জেনে কি হবে? আসলে এর গুরুত্ব কিন্তু অনেক। যেমন ধরুন, ভাষা শেখানোর সময় এই নিয়মগুলো জানলে উচ্চারণ বা গ্রামার বোঝানো অনেক সহজ হয়ে যায়। আবার ধরুন, ফরেনসিক সায়েন্সে কণ্ঠস্বর বিশ্লেষণ করে অপরাধী ধরা কাজেও এটা লাগে। সবচেয়ে বড় কথা, এটা আমাদের বুঝতে সাহায্য করে যে প্রতিদিনের সাধারণ কথাবার্তার আড়ালেও আমরা কত সূক্ষ্ম নিয়মকানুন মেনে চলি। আসলে শেষ পর্যন্ত ভাষাকে শুধু শব্দ বা বাক্যের একটা কালেকশন হিসেবে দেখলে মস্ত বড় ভুল হবে। এই উক্তিটা দেখুন কি দারুণভাবে পুরো সারমর্মটা বলে দিচ্ছে। ভাষা হলো এক ধরনের সামাজিক ক্রিয়া, এমন একটি হাতিয়ার যা কেবল বিশ্বকে বর্ণনা করার জন্য নয়, বরং কাজ সম্পাদন, সম্পর্ক তৈরি এবং সামাজিক বাস্তবতা গঠন করার জন্য ব্যবহৃত হয়। মানে আমরা ভাষা দিয়ে শুধু দুনিয়াটাকে দেখি না, আমরা এই ভাষা দিয়েই আমাদের দুনিয়াটাকে গড়ে তুলি। ভাষার এই গোপন স্থাপত্যের ভেতর আমাদের সফরটা এখানেই শেষ হলো, কিন্তু আসল চিন্তাটা তো শুরু হবে এখন থেকে। পরের বার যখন কথা বলবেন, শুধু একবার ভাবার চেষ্টা করবেন আপনার অবচেতন মন ঠিক কতটা জটিল আর কতটা অসাধারণ একটা সিস্টেমকে কাজে লাগাচ্ছে প্রায় কোনো চেষ্টা ছাড়াই।